হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে কোয়ান্টা পরিবারে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে পার্ট 2 ভিডিও নিয়ে। এই পার্ট 2 ভিডিওতে আমি আলোচনা করব কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনা। তো আমার পার্ট 1 ভিডিওতে তোমরা দেখেছো, সেখানে আমি মূলত থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের যে ভিডিও বা কন্টেন্ট আমি তৈরি করছি এতে মূলত প্রবলেম নিয়ে বা অঙ্ক মূলত এখানে আমি দেখাবো। অর্থাৎ রাসায়নিক গণনা তোমরা দেখবে যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ বা তোমাদের যে মাধ্যমিকের কোশ্চেন হবে তাতে গ্রুপ ডি এর 4.2 এই দাগে তোমাদের রাসায়নিক গণনা থেকে 3 নম্বর আসে। তাহলে রাসায়নিক গণনাটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মূলত প্রবলেম অর্থাৎ অঙ্ক পড়ে, কিন্তু কখনো কখনো থিওরিও দেয়, তবে সেটা পার্ট পার্ট করে দেয়। যদি 2 নম্বরের অঙ্ক দেয় সেখানে 1 নম্বর হয়তো থিওরি ঢোকালেও ঢোকাতে পারে। তো মূলত এখানে অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো অঙ্ক করার কতগুলো বেসিক রুল আছে, সেই রুলগুলো আমরা শিখব। সমীকরণ গঠন করব এবং কিভাবে সমতা বিধান করতে হয় সেটা আমরা শিখব। তো চলো আমরা দেখি যে আমরা কিভাবে অঙ্ক করব। আচ্ছা, অঙ্ক করার আগে তোমাদেরকে আগে কি করতে হবে, কিছু মৌলের পারমাণবিক ভর এটা জেনে রাখতে হবে। আমি 20টা মতন মৌল দেবো, বা এখানে আমি বোর্ডে লিখে দেবো। সেখানে কিছু 20টা তোমাদের মনে রাখার দরকার নেই, কিছু মৌলের পারমাণবিক ভর মনে রাখতে হবে। তো চলো দেখে নিই কোন কোন মৌলের আমরা পারমাণবিক ভর মনে রাখবো। এর কারণ হচ্ছে কি না, যখন আমরা অঙ্ক করব সেখানে সংকেত ভর বা আণবিক ভর বের করতে হয়। আণবিক ভর কোন কোন যৌগের ক্ষেত্রে বের করতে হয়, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা মূলত আণবিক ভর কথাটা ব্যবহার করি, এবং তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা মূলত সংকেত ভর কথাটা ব্যবহার করব। তো এই সংকেত ভর বা আণবিক ভর নির্ণয় করার জন্য কি হয়, আমাদের মৌলগুলোর পারমাণবিক ভর জেনে নিতে হবে। তো চলো দেখে নিই। তাহলে দেখো, আমি এখানে 20টা মৌলের নাম, তার চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক এবং পারমাণবিক ভর লিখেছি। তাহলে মৌলগুলো কোনগুলো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে তার চিহ্নগুলো দেখো, তোমরা জানো, অনেকেই জানো, তবুও দেখে নিবে চিহ্নগুলো। যেমন হাইড্রোজেনের চিহ্ন এইচ, হিলিয়ামকে এইচ ই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে হিলিয়াম। লিথিয়াম এলআই, বেরিলিয়াম বিই, বোরন বি, কার্বনের সি, নাইট্রোজেনের এন, অক্সিজেনের ও, ফ্লোরিনের এফ, নিয়নের এনই, সোডিয়ামের এনএ, ম্যাগনেসিয়াম এমজি, অ্যালুমিনিয়াম এএল, সিলিকন এসআই, ফসফরাস পি, সালফার এস, ক্লোরিন সিএল, আর্গন এআর, পটাশিয়াম কে দিয়ে প্রকাশ করা হয়, আর ক্যালসিয়ামকে সিএ লিখে প্রকাশ করা হয়। তাহলে এইগুলো হলো এই 20টা মৌলের চিহ্ন। এরপরে আমি লিখেছি পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক ভর। তোমাদের এই রাসায়নিক গণনার অঙ্কে করতে গেলে পারমাণবিক ভরটা অবশ্যই জেনে রাখা দরকার। এখন তোমরা এই 20টা ভর মনে রাখবে কি করে? পরমাণু ক্রমাঙ্ক তো সিরিয়ালি হয়ে গেল 1 থেকে 20 পর্যন্ত, কিন্তু পারমাণবিক ভর মনে রাখবে কি করে? নির্দিষ্ট কোনো মনে রাখার নিয়ম নেই, তবু আমিও বলবো সাধারণত ওর পরমাণু ক্রমাঙ্ক যা হবে পারমাণবিক ভরটা হয় 2 এর বেশি হবে, মানে দ্বিগুণের বেশি, অথবা দ্বিগুণের সমান হতে পারে। ব্যতিক্রম কি? হাইড্রোজেন। দেখো, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, ওর পারমাণবিক ভর 1। এগুলো কিন্তু সব কিন্তু পূর্ণ সংখ্যায় নেওয়া হয়েছে, এক্সাক্ট মান কিন্তু এটা নয়। তোমরা পর্যায় সারণীতে যে মেন্ডেলিফের যে পর্যায় সারণী আছে সেখানে তোমরা দেখবে যে হাইড্রোজেনের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব হয় 1.0008। সেটাকে আমরা কি করছি, ইন্টিজার নিয়েছি, অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার্থে ওটাকে 1 ধরে নিয়েছি। তাহলে এরকম সব মৌলগুলোরই ফ্র্যাকশনে মান আছে, আমরা কি করেছি, ওটাকে ইন্টিজারে মান নিয়েছি। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর কত হয় 16, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট মানটা কত? অ্যাকুরেট মানটা 15.99 হয়, অর্থাৎ প্রায় 16-র কাছাকাছি। ওই জন্য আমরা প্রায় 16 ধরে নিয়েছি। তো যাই হোক, দেখো হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1 এবং তার পারমাণবিক ভরও 1, কিন্তু হিলিয়াম থেকে দেখো, লক্ষ্য করো, এটা শুধু ব্যতিক্রম। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, পারমাণবিক ভর 4। লিথিয়ামের ক্ষেত্রে 3 হয়েছে, কিন্তু 6 হওয়ার কথা। আমি প্রথমেই বলেছিলাম যে নির্দিষ্ট কোনো পারমাণবিক ভর মনে রাখার কোনো নিয়ম নেই, কিন্তু সাধারণত কি হয়, 2 এর সমান বা বেশি হবে। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে কোন কোন মৌলের ক্ষেত্রে 2 এর সমান, কোন কোন মৌলের ক্ষেত্রে 2 এর থেকে সামান্য বেশি বা 1 বেশি, সেটা মনে রাখবে। দ্বিগুণের বেশি বা 1 বেশি, এটা মনে রাখবে। যেমন সোডিয়ামের 11, এর পারমাণবিক ভর হওয়া উচিত কত? 22, কিন্তু হয়েছে কত? 23। তোমরা কিন্তু লক্ষ্য করবে, তাহলে দ্বিগুণের সমান কার হবে না, বিশেষ করে তোমার
নিষ্ক্রিয় মৌলগুলো, যেমন হিলিয়াম, দেখো হিলিয়াম 2 4 হয়েছে, তারপরে নিষ্ক্রিয় মৌল চলে আসো নিয়ন, এর 10 পরমাণু ক্রমাঙ্ক, তার দ্বিগুণ হয়েছে, পারমাণবিক ভর 20। আর্গন চলে আসো, এই যে আর্গন, এই যে এখানে আর্গন লিখেছি, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, তার হচ্ছে পারমাণবিক ভর কত 36 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত 40। কিছু কিছু ক্ষেত্রে এই যে বললাম ব্যতিক্রম, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা আপাতত মনে রাখতে হবে। তাহলে সবগুলোই কি তোমরা মনে রাখবে? আমি বলবো না, তোমাদের রাসায়নিক গণনার ক্ষেত্রে যেগুলো দরকার সেগুলোই শুধুমাত্র মনে রাখবে। তাহলে যেগুলো দরকার আমি সেগুলোকে গোল গোল করছি। প্রথমে তোমাদের মনে রাখতে হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত লাগবে কি, বোরনেরটা মনে রাখতে পারো 11, কার্বনের অবশ্যই লাগে খুব, আমি গোল গোল করে দিচ্ছি যেগুলো লাগবে। নাইট্রোজেনের লাগবে 14, অক্সিজেনের 16 হয় লাগবে, ফ্লোরিনেরটা মনে রাখবে 19 হয়। তারপরে চলে আসো সোডিয়াম 23, ম্যাগনেসিয়ামের মনে রাখতে হবে, এর হয় 24, অ্যালুমিনিয়াম এর হয় 27, সিলিকনটা অনেক সময় লাগে অনেক সময় লাগে না, তো যাই হোক ফসফরাসটা মনে রাখবে, ফসফরাসের হয় 30, আর সালফারটা খুবই লাগে 32। এটা গোল করতে গিয়ে একটু হয়ে যাচ্ছে, যাই হোক সালফারের কত না 32, আর ক্লোরিনের 35.5। 20টা মৌল আসলে তো লেখার জায়গা নেই বলে বাধ্য আমাকে খুব গায়ে গায়ে লিখতে হয়েছে। তারপরে লাগবে কি, পটাশিয়াম 39, আমি এটাকে ঠিক চিহ্ন দিচ্ছি, আর হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে 40, এটা 40 অর্থাৎ 40। তাহলে এই যেগুলো যেগুলো আমি গোল করলাম বা ঠিক চিহ্ন দিলাম, এইগুলো সাধারণত তোমাদের রাসায়নিক গণনার ক্ষেত্রে এই সমস্ত মৌলগুলোর পারমাণবিক ভর জানতে হবে বা মনে রাখতে হবে। অনেক সময় দেওয়া থাকে আর অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, তাহলে বুঝতে পারলে এইগুলো আপাতত মনে রাখতে হবে। এরপরে চলো আমরা বুঝে নেব যে রাসায়নিক গণনা করার কতগুলো বেসিক যে রুল, সেই রুলগুলো আমাদের মাথায় রাখতে হবে, তারপরে আমরা রাসায়নিক গণনার অঙ্কতে যাব। তো আমি এখানে আজকে মূলত করব কি, তোমাদের বিগত বছরের যে কোশ্চিনের সলিউশনগুলো সেটা দেখাবো, এবং কিছু তোমাদের হোম টাস্ক দেবো, অঙ্কের কিছু হোম টাস্ক দেবো, সেটা করবে। আমি নেক্সট ভিডিওতে সেই যে হোম টাস্কগুলো দেবো সেগুলো নিয়ে আবার আলোচনা করব। আর যারা পেরে যাবে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যে হচ্ছে তোমাদের উত্তরগুলো ঠিকঠাক হয়েছে কিনা বা অঙ্কগুলো করতে পারলে কিনা। তো চলো আগে আমরা দেখে নিই যে সাধারণ নিয়ম, আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলো কি কি আছে রাসায়নিক গণনায়, সেগুলো আমরা শিখব। তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদেরকে অবশ্যই কেমিক্যাল ইকুয়েশন অর্থাৎ রাসায়নিক সমীকরণ, আমি বাংলাতেই লিখছি রাসায়নিক সমীকরণ, এটা আমাদেরকে আগে করতে হবে। এরপরে কি করতে হবে, 2 নম্বরে বিক্রিয়ার সমতা বিধান। তাহলে যে রাসায়নিক সমীকরণটা আমরা করব তার সমতা বিধানটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এখন একটু বলি সমতা বিধানটা কি। রাসায়নিক সমীকরণ তোমরা জানো যে বিকারক আর বিক্রিয়াজাত, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলোকে চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করলে যে সমীকরণ পাবো সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ, এক কথায় যদি আমরা বলি। আবারও বলছি, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোকে আমরা চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করে যে সমীকরণ পাবো তাকেই রাসায়নিক সমীকরণ বলবো। তো এই রাসায়নিক সমীকরণকে সমতা বিধান আমরা কি করব, সমতা বিধান জিনিসটা কি? সমতা বিধানটা হচ্ছে যে আমরা যে এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো নিয়ে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটালাম, এই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হলো, তাদের আমাদের কি করতে হবে না, পরমাণুর সংখ্যাগুলোকে করতে হবে, সমান দেখাতে হবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার পূর্বে আর রাসায়নিক বিক্রিয়ার পরে উৎপন্ন পদার্থগুলোর মধ্যে পরমাণুর সংখ্যাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে বা সমতা নিয়ে আসতে হবে। তাহলে সেটাই হচ্ছে সমতা বিধান। এই সমতা বিধান নির্ণয় করার পদ্ধতি আছে। যখন দেখবে সাধারণ উপায়ে তোমরা সমতা বিধান করতে পারছো না, তখন এই পদ্ধতিটা অবলম্বন করবে। আমি পদ্ধতিটাও শেখাবো তোমাদের কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান করব। তাহলে আগে দেখে নিই যে এই রাসায়নিক গণনার অঙ্ক শিখতে গেলে বা অঙ্ক করতে গেলে যে বেসিক রুলগুলো আছে বা সাধারণ নিয়মগুলো আছে, সেগুলোর 3 নম্বর নিয়ম কি। 3 নম্বর নিয়ম কি না, এখানে ভরের সংরক্ষণ সূত্র লাগাতে হবে। ভরের সংরক্ষণ সূত্র কি বলেছে, যে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়।
তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে বিক্রিয়ক পদার্থ 2 বা ততোধিক যদি থাকে, তার যে কোনো একটার ভর দেওয়া থাকলো, এবং বিক্রিয়াজাত পদার্থের যেগুলো উৎপন্ন হলো তাদের মধ্যে যে কোনো একটা পদার্থের ভর নির্ণয় করতে বললো। তাহলে আমরা কি করব না, ওই যদি ভরের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র আমরা লাগাই, তাহলে আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র আমাদের প্রয়োগ করলেও করতে হতে পারে। তাহলে ভরের নিত্যতা সূত্র প্রয়োগ করতে হতে পারে। সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করতে হতে পারে। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কিছু ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। তারপর আমরা কি করব, এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ থাকে তো, তাহলে এই বিক্রিয়ক পদার্থের মধ্যে যদি কোনোটা বের করতে বলে, অর্থাৎ যদি কোনো অজ্ঞাত মান বের করতে বলে বা যে অজ্ঞাত মানটা বের করতে বলবে সেই অজ্ঞাত মানটাকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে, এবং তার সাপেক্ষে যে যার মানটা আমরা বের করছি সেটাকে বাম দিকে রাখতে হবে। অর্থাৎ আমি আরেকবার বলছি, তোমরা যদি না বুঝতে পারো, ধরো এ আর বি এরা বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করলো, তাহলে বিক্রিয়ক পদার্থ কোনগুলো, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ এ বি, আর সিডি হচ্ছে সিডি, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এবি বিক্রিয়ক পদার্থ আর সিও ডি বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে। এখন ধরো এখানে ডি এর মানটা আমাদেরকে বের করতে বলে, সেটা যে কোনো হতে পারে, ভর হতে পারে, আয়তন হতে পারে, অনুসংখ্যা হতে পারে, যে কোনো বের করতে বলতে পারে। ধরো ডি এর কোনো মান বের করতে বলছে, অর্থাৎ ওটাই অজ্ঞাত মান, ওকে আমরা ডান দিকে রাখবো। কার সাপেক্ষে বের করতে বলছে না, ধরো এর সাপেক্ষে বের করতে বলছে, তাহলে যার সাপেক্ষে বের করতে বলবে সেটাকে বাম দিকে রাখবো, আর যে মানটা বের করতে বলবে, অর্থাৎ যে অজ্ঞাত মানটা বের করতে বলবে তাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে অজ্ঞাত মান বাহির করতে হবে তাকে ডান দিকে, এবং যার সাপেক্ষে বাহির করতে হবে তাকে বাম দিকে রাখতে হবে। তাহলে আমরা রেখে তো দিলাম, এর পরের পয়েন্টটা লিখি, অর্থাৎ পরের নিয়ম। তাহলে এইভাবে যখন আমরা সাজিয়ে নেব, অর্থাৎ যে অজ্ঞাত মানটা বের করতে হবে তাকে আমি ডান দিকে রাখতে হবে আমাদেরকে, আর যার সাপেক্ষে বের করতে হবে তাকে বাম দিকে ধরে নিতে হবে। তাহলে এইটা ধরে নিয়ে আমাদেরকে এরপরে কাজটা কি না, ঐকিক নিয়ম প্রয়োগ করতে হবে। তাহলে দেখো 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এরপরে ঐকিক নিয়ম প্রয়োগ। তাহলে এই 5টা রুল বা প্রয়োগ, এই 5টা রুল বা নিয়ম যদি আমরা ঠিকঠাক করে জানতে পারি বা ঠিকঠাক করে এগোতে পারি, করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই রাসায়নিক গণনার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো। তাহলে এর 2 নম্বর পয়েন্টটা যেটা আছে বিক্রিয়ার সমতা বিধান। সমতা বিধানটা আমরা করব কিভাবে, সাধারণত জেনারেল আমরা পরমাণু সংখ্যা পড়াবো সাধারণ নিয়মে, কিন্তু আমি বলেছিলাম যে তোমাদেরকে এই সমতা বিধান করার যে নিয়ম সেটাও আমি শিখাবো কিভাবে করতে হয়। তাহলে চলো আমরা এবার শিখবো কি সমতা বিধান করার নিয়ম। সমতা বিধান তাহলে আমি একটা বিক্রিয়া লিখছি, ধরো আয়রনের সঙ্গে জলীয় বাষ্প বিক্রিয়া করে কি করলো না, Fe3
O4 উৎপন্ন করলো এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা কি করব, সাধারণ যে নিয়ম আছে সেটা পরমাণুর সংখ্যাকে মেলাতে হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থে মোট পরমাণুর সংখ্যা আর বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যা যদি আমরা মেলাতে পারি তাহলেই সমতা বিধান সম্পন্ন হবে। প্রথমে আমি সাধারণ নিয়মটা আমি বলছি, তারপরে আমি বড় বড় জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে নিয়মটা আমরা শেখাবো সেই নিয়মে তোমরা বের করতে পারো। অর্থাৎ বড় বড় জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যে নিয়মটা আমি শেখাবো সেই নিয়মে তোমরা বের করতে পারো, কিন্তু সাধারণত ছোট বিক্রিয়া ক্ষেত্রে এমনি জেনারেল যে নিয়ম অর্থাৎ সাধারণ যে নিয়মে আমরা পরমাণুর সংখ্যাকে মেলানো বাম পক্ষ এবং ডান পক্ষে, সেই পরমাণুর সংখ্যা যদি মিলাতে পারি তাহলে আমরা চট করে বিক্রিয়াটা করে নিতে পারবো। তাহলে দেখো কিভাবে আমরা করতে পারি। প্রথমে আমি শিখাচ্ছি কিভাবে আমরা সমতা বিধানটা করব। তাহলে দেখো এখানে আয়রন আছে, আমি এখানে ধরে নিলাম তার এটা হচ্ছে তার পরমাণু সংখ্যা। আয়রন একটা পরমাণু আছে, এখানে আয়রনের কটা পরমাণু আছে না 3টে পরমাণু। যাই হোক এখানে আমি এ ধরলাম, এখানে বি, এটা সি, এটা আমি ডি ধরলাম, এখানে হাইড্রোজেন H2 হবে। তাহলে কি হবে, আয়রন এদিকে দেখো এ, আয়রনেরটা যদি আমরা বিচার করি তাহলে বিক্রিয়াজাত আর বিক্রিয়ক এই দুটো পদার্থে পরমাণুর সংখ্যাকে ব্যালেন্স করতে হয়। তাহলে প্রথমে বিক্রিয়ক পদার্থে কটা আয়রন আছে না এ সংখ্যক আয়রন, আমি এখানে এ ধরেছি, এ সংখ্যক আয়রন আছে। আর বিক্রিয়াজাত আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত কেন বলা হচ্ছে, বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ। আর যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক। আচ্ছা আমি এটা একটু নিচে করে লিখছি। তাহলে এখানে আয়রন যদি আমরা ধরি তাহলে বিক্রিয়ক পদার্থে এ সংখ্যক আয়রন আছে, আর বিক্রিয়াজাত পদার্থে কটা আছে না 3টে পরমাণু আছে আয়রনের। দেখো এটা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এ সমান 3C। সমানটা কেন করলাম, আমি আগেও বলেছি যে ব্যালেন্স করার যে নিয়ম সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থে মোট পরমাণুর সংখ্যা আর বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যাকে সমান করতে হয়। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থে আয়রন কটা আছে, একটা, আর এখানে কি হয়েছে বিক্রিয়াজাত পদার্থে আয়রন আছে, দেখো এখানে 3 লেখা আছে মানে 3টে পরমাণু। তাহলে আমি ওই জন্য কি করেছি এখানে 3C করেছি। আচ্ছা এরপরে কি কি আছে, তাহলে আমাদের ভেরিয়েবল বা কটা মৌল নিয়ে এই রাসায়নিক বিক্রিয়াটা গঠন হয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে এখানে কার কার মৌল আছে, আয়রন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে মূলত 3টে মৌল আছে, মানে 3টে ডিফারেন্ট টাইপ, 3 ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট বা হচ্ছে মৌল আছে। তাহলে এখানে তারপরে হাইড্রোজেনটা হিসাব করবো। হাইড্রোজেন এখানে কি আছে, বিক্রিয়ক পদার্থে 2টো হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ আমি লিখবো কি 2B। বিক্রিয়াজাত পদার্থে কটা আছে, 2টো আছে, তাহলে 2B সমান এখানে আমি কি লিখতে পারি 2D, তাহলে 2B সমান 2D। এবার চলে আসো অক্সিজেন। বিক্রিয়ক পদার্থে দেখো অক্সিজেন কটা আছে, একটা পরমাণু। তাহলে এখানে বি যদি তার সংখ্যা হয় তাহলে বি সংখ্যক অক্সিজেন পরমাণু হচ্ছে, তাহলে বি এর মানটা কার সঙ্গে সমান হবে, এখানে অক্সিজেন দেখো 4টে পরমাণু, তাহলে এখানে সি সংখ্যক অক্সিজেন যদি পরমাণু থাকে তাহলে এখানে 4C। এই হলো। তাহলে আমি এখানে আয়রন বা জলীয় বাষ্পে কতগুলো অণু আছে আমি এখানে এ সংখ্যক, বি সংখ্যক, সি সংখ্যক, ডি সংখ্যক যথাক্রমে আমরা লিখেছি। অর্থাৎ এখানে 2টো বিক্রিয়ক পদার্থ আছে আর 2টো বিক্রিয়াজাত পদার্থ আছে। তাহলে এই বিক্রিয়ক পদার্থে কতগুলো পরমাণু আছে বা অণু আছে না, আমি এখানে অ্যাকচুয়ালি পরমাণু বলতে হয় আয়রনের। এখানে আয়রনের কটা পরমাণু আছে না, এখানে এ সংখ্যক আয়রন পরমাণু আছে। যেমন জলের এখানে কি হচ্ছে অণু আছে, এখানে বি সংখ্যক, এখানে ফেরোসোফেরিক অক্সাইডের সি সংখ্যক অণু আছে এবং হাইড্রোজেনের ডি সংখ্যক অণু আছে, এগুলো আমি ধরে নিয়েছি। তাহলে এই কনসেপ্টে এবার আমরা কি করব, মেলাবো। এখানে দেখো ভেরিয়েবল তাহলে কোনটা আছে, এ বি সি ডি, তাদের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয়েছে কোনটা, এখানে বি ব্যবহার হয়েছে, এখানেও আবার বি ব্যবহার হয়েছে, এখানে সি ব্যবহার হয়েছে, এখানেও সি ব্যবহার হয়েছে। তাহলে বি বা সি কে আমরা কি করব, লিস্ট কাউন্ট ধরবো, অর্থাৎ 1 ধরে নেব। লেট বা পুট করতে পারো, লেট সি সমান, আমি সি ধরে নিলাম, সি সমান 1। তাহলে অতএব এ সমান 3 × 1 और এ সমান 3 হলো। তাহলে এ সি এর মান আমি পেয়ে গেলাম। তাহলে যদি আমি সি পেয়ে যাই তাহলে বি পেয়ে যাব। দেখো তাহলে এখান থেকে বি সমান কত হবে, তাহলে 4 × 1 और বি এর মান হচ্ছে 4। তাহলে বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, তাহলে এই ডি আমি পেয়ে যেতে পারি।
তাহলে বি এর মানটা বসিয়ে দিলে, তাহলে বি এর মান যদি 4 হয়, এখানে দেখো বি সমান তো ডি, বি সমান তো ডি, তাহলে বি এর মান যদি 4 হয় ডি এর মান অবভিয়াসলি 4 হবে। তাহলে এ বি সি ডি যে ভেরিয়েবল গুলো ধরেছিলাম বা অনুসংখ্যাগুলো ধরেছিলাম সেটা আমরা বের করে নিতে পারলাম। এইবার ওখানে তুমি বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে, এখানে এর মান 3, তাহলে 3fe প্লাস বি এর মান কত পেয়েছি আমরা, বি এর মান 4, তাহলে 4h2, এখানে Fe3O4, সি এর মান হচ্ছে 1, তাই Fe3O4 আর ডি এর মানও 4, তাহলে 4h2। এখানে উপর দিকে তীর চিহ্ন দিয়েছি কেন না, যেহেতু হাইড্রোজেন গ্যাস তাই হচ্ছে উপর দিকে তীর চিহ্ন। আর যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটা অধক্ষেপ তৈরি করে সেটা দেখো নিচের দিকে তীর চিহ্ন দিতে হয়, তোমরা অনেকেই জানো হয়তো। তাহলে এটাকে তীর চিহ্ন দিতে পারো বা অথবা সমান চিহ্ন দিতে পারো, যেহেতু আমি ব্যালেন্স করে নিয়েছি তাহলে সমান চিহ্ন দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এবার পরমাণু সংখ্যা মেলাও, এখানে আয়রনের কটা পরমাণু আছে, 3টে পরমাণু, এখানেও দেখো আয়রনের 3টে পরমাণু, এখানে হাইড্রোজেনের কটা আছে 8টে, এখানেও দেখো হাইড্রোজেনের 4 দুগুণে 8টা, অক্সিজেনের কটা আছে, এখানে অক্সিজেন আর 4, তাহলে অক্সিজেনের 4টা, এখানেও দেখো অক্সিজেন 4টা, তাহলে সম্পূর্ণ বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা মিলে গিয়েছে। তাহলে এইভাবে আমরা সমতা বিধান করে নিতে পারি। এখন আমি হয়তো তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো করতে অনেক টাইম লাগছে, কিন্তু তোমরা যখন এই জিনিসটা বুঝতে পেরে যাবে তখন চট করে এটা বের করে নিতে পারবে। তো চলো পরে আরেকটা বিক্রিয়া দেখি, আমি এটা মুছছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ধরো সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, উৎপন্ন হলো কি না লবণ, Na2SO4 লবণ অর্থাৎ সোডিয়াম সালফেট লবণ, এবং জল উৎপন্ন হলো। এখন এই বিক্রিয়াটাও আমরা ব্যালেন্স বা সমতা বিধান করব কি, আগের যে নিয়ম আমি শিখেছি সেই নিয়মে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরমাণু, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অনুসংখ্যা আমরা এ ধরে নিলাম, সালফিউরিক অ্যাসিডের অনুসংখ্যাকে আমি বি ধরে নিলাম, সোডিয়াম সালফেটের অনুসংখ্যাকে আমি সি ধরে নিলাম, এবং জলের অনুসংখ্যাকে আমি কি করলাম ডি ধরে নিলাম। তাহলে এখানে কতগুলো মৌল নিয়ে এই রাসায়নিক বিক্রিয়া গঠন হয়েছে তুমি দেখো, সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, আর এখানে সালফার, তাহলে 4টে আছে। তাহলে সেই একই রকম কর, দেখো সোডিয়াম, এখানে বিক্রিয়ক পদার্থে কি আছে, একটা সোডিয়াম অণু আছে, পরমাণু আছে, সরি একটা সোডিয়াম পরমাণু আছে বিক্রিয়ক পদার্থে, তাহলে এ পাশে দেখো এখানে কটা সোডিয়াম পরমাণু আছে, 2টো, তাহলে 2C, তাহলে A সমান 2C। সমান কেন হলো না, বিক্রিয়ক পদার্থে মোট পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়াজাত পদার্থে মোট পরমাণুর সংখ্যা সর্বদা সমান হবে, এটাই হচ্ছে সমতা বিধানের নিয়ম। এরপরে কি, অক্সিজেন, অক্সিজেন যদি আমরা ধরি তাহলে সোডিয়াম হয়ে গেল অক্সিজেন, অক্সিজেনে এখানে কটা আছে, এখানে আছে দেখো 4টে, আর এখানে আছে একটা, তাহলে 4টের সঙ্গে একটা যুক্ত হয়েছে, তাহলে এখানে আমি 4b করব, এর সঙ্গে 4b যুক্ত হয়েছে, এখানে দেখো বি লেখা আছে আর এখানে 4টে পরমাণু, সেই জন্য এখানে গুণ করলে 4b হচ্ছে, তাহলে অক্সিজেন A প্লাস 4b। এবার বিক্রিয়াজাত পদার্থ দেখো এখানে কি আছে 4C, তাহলে সমান 4C, সি, আর এখানে অক্সিজেন আছে 4টে, তাহলে 4C, আর এখানে অক্সিজেন কটা আছে দেখো একটা, তাহলে প্লাস ডি, তাহলে অক্সিজেনের হিসাবটা হয়ে গেল। এরপরে চলো হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে দেখো এখানে কটা আছে একটা, তাহলে হাইড্রোজেন A, আর এখানে আছে 2টো, তাহলে A প্লাস 2b, এখানে হাইড্রোজেন কত আছে দেখো এখানে সমান 2d। এরপর আসো চলো সালফার, সালফার এখানে কত আছে একটা পরমাণু আছে, তাহলে সালফার B, আর এখানে সালফার কটা আছে, এখানেও একটা পরমাণু আছে, তাহলে B সমান C। দেখো এরপর এই যে A B C D এই 4টে ভেরিয়েবল আমরা ধরেছি, এদের মধ্যে যে ভেরিয়েবলটা বেশিরভাগ ব্যবহার হয়েছে তাকে আমরা 1 ধরবো। তাহলে এখানে দেখো এখানে A ব্যবহার করা হয়েছে, এখানে A, এখানেও A, তাহলে 3বার A ব্যবহার করা হয়েছে। আচ্ছা B, এখানে B আছে, এখানেও B আছে, এখানেও B আছে, B ও 3বার, আর C 1, এখানে 2, এখানেও C 1, মানে একবার, অর্থাৎ A B C 3বার করে ব্যবহার হয়েছে। তাহলে আমরা A B অথবা C যে কোনো একটার মান আমরা 1 ধরে নেব। ধরে নাও, আমি প্রথমটাই ধরে নিচ্ছি, লেট A = 1। তাহলে A যদি 1 হয় তাহলে আমি কি করব,
এখানে সি এর মান কত পাবো, হাফ। দেখো এ যদি 1 হয় তাহলে সি সমান কি হবে, হাফ হবে। তাহলে সি সমান যদি হাফ হয় অতএব বি সমানও হাফ হবে। তাহলে এ বি সি পেয়ে গেলাম। এরপর লক্ষ্য কি আমার ডি বের করা। আমি এই সমীকরণে হাত দেবো না, কেন এটা বড় আছে। তাহলে এই সমীকরণ থেকে বের করতে পারো, বা এটাও যদি তোমরা বের করতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে এর মান আমরা কি জানি, 1। তাহলে দেখো 1 প্লাস 2 ইন্টু হাফ সমান 2d। তাহলে কি হচ্ছে, 2 দিয়ে কেটে গেল, তাহলে 2d সমান 2 আর d সমান 1। তাহলে d এর মানও 1 বেরোলো। তাহলে এ বি সি ডি আমরা পেয়ে গেলাম। এবার এইখানে বসাও। তাহলে যেহেতু এর মান 1, তাহলে আমরা শুধু কি করব, 1 ইন্টু NaOH এটা লিখতে পারি, প্লাস বি এর মান কত বেরিয়েছে, হাফ। তাহলে হাফ ইন্টু H2SO4 সমান চিহ্ন আমি দিয়ে দিলাম। সি এর মান কত বেরিয়েছে, হাফ। তাহলে হাফ ইন্টু Na2SO4 প্লাস ডি এর মান বেরিয়েছে কত, 1। তাহলে 1 ইন্টু H2O অথবা এমনি H2O লিখলেও হবে। এরপরে দেখো আমরা এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 2NaOH প্লাস এটাকে 2 দিয়ে যদি গুণ করি এই হাফটা কেটে যাবে, কেটে গেলে তাহলে কি হবে, H2SO4। এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা এই 2টা কেটে যাবে, মানে হাফটা কেটে যাবে, নিচে যে 2 আছে। তাহলে শুধু হলো Na2SO4, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 হয়ে যাবে, তাহলে 2H2। অর্থাৎ সব যতগুলো এখানে যৌগ নিয়েছি সব যৌগকে আমরা 2 দিয়ে গুণ করলাম। কেন 2 দিয়ে গুণ করলাম না, এখানে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে কাটার জন্য। এই ভগ্নাংশের নিচে মানে অর্থাৎ হরে 2 আছে, সেই জন্য আমি সমস্ত যৌগকে আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে হলো কি না, 2NaOH প্লাস H2SO4 সমান Na2SO4 প্লাস 2H2। এবার তোমরা দেখো মিলিয়ে নাও, এখানে দেখো সোডিয়াম 2টো আছে, এখানে সোডিয়াম 2টো আছে, এখানে অক্সিজেন 2টো আর এখানে 4টে, 4 2 6টা আছে। এখানে দেখো 4টে আর এখানে 2টো, 6টা আছে। এখানে হাইড্রোজেন 2টো আর 2টো 4টে আছে, এখানে হাইড্রোজেন 2 দুগুণে 4, দেখো মিলে যাচ্ছে। তাহলে সমস্তগুলো মিলে গেল, অর্থাৎ বিক্রিয়ক পদার্থে মোট পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ক পদার্থের মোট পরমাণুর সংখ্যা মেলানোটাই হলো সমতা বিধান। তাহলে আমরা সমতা বিধান শিখলাম। এরপরে আমরা চলো রাসায়নিক গণনা থেকে কিছু অঙ্ক এবং PYQ অর্থাৎ বিগত বছরে বা বিগত সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো পড়েছে সেই অঙ্কগুলোর আমরা গণনা করব বা ক্যালকুলেশনটা দেখে নেব। চলো দেখো, মাধ্যমিক পরীক্ষা 2015-তে যেটা দিয়েছিল 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড, এটা SO2 মানে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে কত গ্রাম SO3-তে, অর্থাৎ এটা সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ SO3-তে ততগুলি অণু থাকবে। তাহলে আগে সালফার এই 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কতগুলি অণু আছে সেটা বের করতে হবে, আর ওটা বের করতে গেলে SO2-র আণবিক ভর বের করতে হবে, SO3-রও আণবিক ভর বের করতে হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে ওর SO3-র যে আণবিক ভর বেরোবে তাতে একে কত থাকবে, আর সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা যত বেরোবে ততগুলোতে থাকবে কত। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব। প্রথমে SO2-র আণবিক ভরটা দেখে নাও। SO2 এর আণবিক ভর কত হবে না, সালফারের হয় 32। এখানে দেখো দেওয়া আছে। অনেক সময় কি করে, অঙ্কগুলো যখন থাকে তোমাদের রাসায়নিক গণনার অঙ্ক, অনেক সময় এই ডেটাগুলো দেওয়া থাকে না। অর্থাৎ এখানে অক্সিজেন আর সালফারের পারমাণবিক ভর দেওয়া আছে, অনেক সময় দেওয়া না থাকে। সেই জন্য তোমাদেরকে আমি যেগুলো মনে রাখতে বলছিলাম সেইগুলো আপাতত মনে রাখবে। আর অক্সিজেন, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে হচ্ছে সালফারের, দুটো অক্সিজেনের পরমাণু নিয়ে একটা অক্সিজেনের অণু গঠিত। তাহলে এখানে অক্সিজেনের দুটো পরমাণু থাকার জন্য অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে 16 × 2 তাহলে কত হচ্ছে 64। তাহলে 64 হচ্ছে। তাহলে লিখবে তোমরা কি না, 64 গ্রাম SO2-তে অণুর সংখ্যা, মানে যেটা আণবিক ভর বেরোবে তাতেই থাকে অ্যাভোগাড্রো সংখ্যা সমান কত হচ্ছে, বা 6.022 × 10⁻23t। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাসের যে আণবিক ভরটা তাতেই থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এবার চেয়েছে কত, 6.4। তাহলে 6.4 গ্রাম SO2 এই অণুর সংখ্যা। তোমাদের আমি বলেছিলাম যে অঙ্ক করার ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া গঠন করা। এখানে রাসায়নিক বিক্রিয়ার কোনো প্রশ্ন নেই, তাই রাসায়নিক বিক্রিয়া গঠন করলাম না। আণবিক ভর নির্ণয়, এই যে আণবিক ভরটা আমরা নির্ণয় করলাম, আর কি যে অজ্ঞাত মানটা বের করতে বলবে সেটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে
6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে, তাহলে কতগুলো অণু থাকে সেটা তো আমরা জানি না। তাহলে ওটাকে ওই জন্য আমরা বের করতে গেলে ওটাকে ডান দিকে রাখবো, কার সাপেক্ষে বের করবো, যার সাপেক্ষে বের করবো সেটাকে আমরা বাম দিকে রাখছি। তাহলে এখানে কার সাপেক্ষে বের করবো না সালফার ডাইঅক্সাইডের সাপেক্ষে, কারণ সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যাটাই বের করবো। তাহলে অণুর সংখ্যা কত হচ্ছে না 6.022 ইন্টু 10⁻23 বাই 64 ইন্টু এটা হচ্ছে 6.4 উপরে যাবে। তাহলে দশমিক চিহ্ন তুলে দিলে কি হবে, নিচে 10 নামবে, 64 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে কত না 6.022 ইন্টু 10⁻, একটা এখানে 23 সংখ্যক ছিল সেটা একটা কমে যাবে, কারণ নিচে যেহেতু 10 আছে এটা 22 হয়ে যাবে। তাহলে দেখো এতটি অণু আছে, অর্থাৎ 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত, এতটি। এখন এই এতটি অণু অর্থাৎ 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক অণু সালফার ট্রাইঅক্সাইডে ভর কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার দেখো SO3 এর আণবিক ভর, SO3 এর আণবিক ভর কত হয়, সালফারের 32 আর অক্সিজেন 3টে আছে, তাহলে 16 ইন্টু 3 মানে 48, তাহলে কত হচ্ছে 8 2 10 0, 1 থাকলো, 4 3 7, 1 8, 80 হচ্ছে। অর্থাৎ তোমরা এখানে দেখে নাও 32 আর হচ্ছে কত 48, তাহলে 80 হচ্ছে। তাহলে লিখবো কি না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর চেয়েছে। দেখো এইখানটা লক্ষ্য করো, কত গ্রাম SO3 তে ততগুলি অণু থাকবে, ততগুলি মানে কোনগুলো না এই যে এইটা 6.022 ইন্টু 10⁻22, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু আছে সেই ততগুলো অণু সালফার ট্রাইঅক্সাইডে থাকতে হলে তাহলে তার ভর কত হবে সেটাই চেয়েছে। তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর কত, এখানে SO3 অণুর ভর লিখে দিতে পারো, এত সংখ্যক SO3 অণুর, আমি এটা মুছে দিয়ে লিখছি, এত সংখ্যক SO3 অণুর ভর কত না 80 গ্রাম। তাহলে দেখো আমাদেরকে বের করতে হবে এই 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক SO3 অণুর ভর। তাহলে লিখো 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক SO3 অণুর ভর কত না 80 ইন্টু 6.022 ইন্টু 10⁻22, আর নিচে যাবে কোনটা না এইটা, এই মানটা নিচে যাবে 6.022 ইন্টু 10⁻23। তাহলে কোনটা কাটতিছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর 10⁻22 যদি কেটে যায় নিচে তো কত থাকবে 10 থাকবে, আর এই শূন্য কেটে গেলে তাহলে 8 গ্রাম হচ্ছে। তাহলে অতএব লিখবে অতএব SO3 অণুর ভর কত, অতএব ওই সংখ্যক SO3 অণুর ভর কত 8 গ্রাম। এটা হয়ে গেল 2015-তে। এরপর চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। তাহলে দেখো নেক্সট অঙ্কতে আমরা চলে আসবো মাধ্যমিক পরীক্ষা 2016-তে পড়েছে। এখানে কি বলেছে, অনেক বড় কোশ্চিন হলে যে অঙ্কটা জটিল হবে এমনটা নয়, তবে কোশ্চিনটা অনেক বড় এবং অনেকগুলো উত্তর চেয়েছে। তাহলে দেখো এটা নতুন টাইপের অঙ্ক, 2016-তে পড়েছে। কার্বন মনোক্সাইড মানে CO মানে তোমরা জানো যেটা কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে ইথিলিন এবং এটা নাইট্রিক অক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড, ইথিলিন এবং নাইট্রিক অক্সাইড যৌগ তিনটির 1 মোলে উপস্থিত অণুর সংখ্যা সমান, বলেই দিয়েছে যে 1 মোলে সমান সংখ্যক অণু আছে। তাহলে এদের মধ্যে দুটি যৌগের 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা সমান হলেও অবশিষ্ট যৌগটির 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা এদের থেকে পৃথক। তাহলে এখানে যে সমান বলেছে এটা যে কোনো দুটোর, সেটা আমরা বসে দেখবো কোন দুটোর যৌগে অণুর সংখ্যা সমান 1 গ্রামে আর কোনটা পৃথক। অবশিষ্ট যৌগটির 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা এদের থেকে পৃথক বলেই দিয়েছে। তাহলে যৌগটিকে চিহ্নিত করতে হবে এবং এই যৌগটির 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। এবার বলছে যৌগ তিনটির মধ্যে কোনটির 1 গ্রামে পরমাণুর সংখ্যা সর্বাধিক। তাহলে আগে আমরা অণুর সংখ্যা বের করব, তারপরে পরমাণুতে যাব। এখন অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে না, আগে আমাদেরকে এই তিনটে যৌগের আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে দেখো আণবিক ভর এখানে বলেই দিয়েছে, হাইড্রোজেন 1 ধরতে, কার্বনের পারমাণবিক ভর 12, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, অক্সিজেনের 16। তাহলে চলো সলিউশনটা দেখে নিই। সলিউশন
কার্বন মনোক্সাইডের আণবিক ভর কার্বনের কত 12 আর অক্সিজেনের 16 সমান 28। C2H4 এর আণবিক ভর আমি ডট ডট করে দিচ্ছি যেহেতু অনেক কিছু লিখতে হবে। তাহলে এখানে কার্বন কটা আছে? দুটো আছে, তাহলে 12 × 2, আর হাইড্রোজেন আছে 4টে, তাহলে 1 × 4, তাহলে হচ্ছে কত 24 4 28, এটাও 28 হচ্ছে। আর NOর আণবিক ভর কত? নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, তাহলে হলো কি 30। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কার্বন মনোক্সাইড আর ইথিলিনের আণবিক ভরটা সমান, তাহলে ওদের অণুর সংখ্যাও সমান হবে। তাহলে চলো লিখব CO2 এর 1 মোলে, আচ্ছা 1 মোলে অণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23। তাহলে ঘুরে বলতে পারি কার্বন মনোক্সাইডের 1 গ্রামে অণুর সংখ্যা কত? তাহলে 1 গ্রামে অণুর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? না, একে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6.022 × 10⁻23/28, যেহেতু কার্বন মনোক্সাইডের 28 হচ্ছে, তাহলে কত 2.15, এটা ভাগ করে দেখবে × 10⁻22 সংখ্যক, এত সংখ্যক রয়েছে। একই রকম যেহেতু ইথিলিনেরও আণবিক ভর 28, তাহলে ইথিলিনেও 1 গ্রামে অণুর সংখ্যা সমান হবে। তাহলে ডাইরেক্ট লিখে দাও C2H4 এর 1 গ্রামে অণুর সংখ্যা একদম করে দাও 2 সমান হওয়ায় সমান, অর্থাৎ লিখে দিবে 2.15 × 10⁻22। তাহলে পৃথকটা আমরা খুঁজে পেলাম। তাহলে এখানে কি বলছে? অণুর সংখ্যা সমান হলেও অবশিষ্ট যৌগটির 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা এর থেকে পৃথক। তাহলে যৌগটিকে চিহ্নিত করো। তাহলে কোন যৌগটা হচ্ছে? নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড, তাহলে সুতরাং NO-তে 1 গ্রামে অণুর সংখ্যা কত আমি আগে বের করে নিই। তাহলে 6.022 × 10⁻23/30, এটা কত হবে? না 2.007 × 10⁻22, এখানে লিখে দিবে এদের থেকে পৃথক। আচ্ছা এই সাইড থেকে লিখে দিচ্ছি। সুতরাং নাইট্রিক অক্সাইডে 1 গ্রামে অণুর সংখ্যা এটা হচ্ছে এদের থেকে পৃথক, অর্থাৎ একই তেলে মাছ ভাজাও হলো আর তেল অবশিষ্ট রয়ে গেল, এদের থেকে পৃথক। না আমি এক লাইনে সবকিছু কথাটা বললাম। সুতরাং নাইট্রিক অক্সাইডের 1 গ্রামে অণুর সংখ্যা কত? না এটা এত টি বা এত সংখ্যক লিখবে এবং এদের থেকে পৃথক। তাহলে যৌগটি কোনটা? তাহলে অতএব এদের থেকে পৃথক যৌগটি নাইট্রিক অক্সাইড। তাহলে এখানে বলেছে যৌগটিকে চিহ্নিত করো এবং এই যৌগটির 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা নির্ণয় করো। নির্ণয় করে নিয়েছি 1 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা এত টি বা টি লিখতে পারো, না লিখলেও কোনো ক্ষতি নেই, এত সংখ্যক লিখে দেবে। তাহলে এদের থেকে পৃথক যৌগটি নাইট্রিক অক্সাইড, এটা হয়ে গেল। এরপরে আমাদেরকে বলছে যে এই যৌগ তিনটির মধ্যে কোনটির 1 গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা সর্বাধিক। তাহলে পরমাণু সংখ্যাটা বের করতে হবে। দেখো কার্বন মনোক্সাইডে কটা পরমাণু আছে? 2টো পরমাণু আছে। ইথিলিনে কটা পরমাণু আছে? হাইড্রোজেনের 4টে পরমাণু আর কার্বনের আছে 2টো, মোট 6টা। আর নাইট্রিক অক্সাইডেও কিন্তু 2টো পরমাণু আছে। তাহলে যেহেতু CO অপেক্ষা বা COর তুলনায় C2H4 ইথিলিনের একটি অণুতে পরমাণু
সংখ্যা বেশি, তাই CO2 এর তাই C2H4 এর একটি অণুতে পরমাণুর সংখ্যা কত? তাহলে একটি অণুতে কতগুলো আছে? 1 গ্রামে আছে অণুর সংখ্যা এত সংখ্যক অণু রয়েছে। তাহলে একটি অণুতে যদি পরমাণুর সংখ্যা কটা আছে, তাহলে লিখো C2H4 এর একটি অণুতে পরমাণুর সংখ্যা কত? 6টি। তাহলে 6 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এতটি অণুতে পরমাণুর সংখ্যা কত? তাহলে 2.15 ইন্টু 10⁻22 টি অণুতে পরমাণুর সংখ্যা সমান 6 ইন্টু 2.15 ইন্টু 10⁻22 সমান কত হচ্ছে? 6 3 9, আর এটা হচ্ছে 12.9 ইন্টু 10⁻22 এতটি অণু আছে। অর্থাৎ ইথিলিনের, আমি এখানে কার্বন মনোক্সাইডটাকে ধরছি না কেন না, কার্বন মনোক্সাইড আর ইথিলিনের কি হয়েছে, অণুর সংখ্যা সমান। এই যেখানে লিখেছি দেখো, কার্বন মনোক্সাইডের 1 মোলে অণুর সংখ্যা যা আছে, তাহলে কার্বন মনোক্সাইডের 1 গ্রামে অণুর সংখ্যা এত হলে ইথিলিনেরও 1 গ্রামে অণুর সংখ্যা ওইটাই। কিন্তু ইথিলিনের একটি অণুতে কতগুলো পরমাণু আছে না, 6টি। সেক্ষেত্রে কার্বন মনোক্সাইডের একটি অণুতে আছে কটা পরমাণু না, কেবলমাত্র 2টি পরমাণু। সেই জন্য আমি কার্বন মনোক্সাইডটা ধরছি না, শুধুমাত্র আমি ইথিলিনটা ধরছি। অর্থাৎ C2H4 এর একটি অণুতে পরমাণুর সংখ্যা 6টি। 6টি কি করে হচ্ছে না, এখানে কার্বনের 2টো আর হাইড্রোজেন আছে 4টে, তাহলে 4 2 6, তাহলে 6টি পরমাণু হচ্ছে। তাহলে এতটি অণুতে অর্থাৎ 2.15 ইন্টু 10⁻22 সংখ্যক অণুতে পরমাণুর সংখ্যা আছে, আরো 6 গুণ বেড়ে যাবে। তাহলে করে দিয়েছি। এরপরে কি, নাইট্রিক অক্সাইডে অণুর সংখ্যা কত? এইটা একটি অণুতে। তাহলে আমাদেরকে বলছে কি 1 গ্রামে পরমাণুর সংখ্যা কোনটার বেশি। তাহলে 1 গ্রাম NO-তে পরমাণুর সংখ্যা একদম করে দিচ্ছি, অর্থাৎ 1 লাইনে পরমাণুর সংখ্যা। নাইট্রিক অক্সাইডে আমি আরেকবার বলছি, নাইট্রিক অক্সাইডের একটি অণুতে পরমাণুর সংখ্যা কটি? 2টি, নাইট্রোজেন আর অক্সিজেন, 2টো পরমাণু আছে। তাহলে একটি অণুতে থাকে 2টি পরমাণু, আর অণুর সংখ্যা কত বেরিয়েছে? 2.007 ইন্টু 10⁻22। তাহলে পরমাণুর সংখ্যা সমান কত হবে? 2.2 ইন্টু 2.007 ইন্টু 10⁻22 সমান কতটি? সমান 4.014 ইন্টু 10⁻22 এতটি। তাহলে কোন যৌগে তাহলে হচ্ছে পরমাণুর সংখ্যা 1 গ্রামে পরমাণুর সংখ্যা বেশি? তাহলে হচ্ছে ইথিলিনে। তাহলে অতএব এখানে চেয়েছে দেখো 1 গ্রামে কোনটির 1 গ্রামে উপস্থিত পরমাণুর সংখ্যা বেশি। তাহলে অতএব C2H4 যৌগের 1 গ্রামে পরমাণুর সংখ্যা বেশি। সর্বাধিক। এটা উত্তর হয়ে গেল। এরপরে চলো নেক্সট অঙ্কটা। তাহলে দেখো 2016-ই আর একটা পার্ট দেওয়া ছিল। এই অঙ্কতে কি বলেছে যে 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। যেখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 24 আর অক্সিজেনের দিয়েছে 16। তাহলে এই অঙ্কটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই অঙ্কটা খুবই সহজ দিয়েছে। তাহলে চলো আমরা দেখে নেই। আমি বলেছিলাম যে রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে কি করতে হবে না, বিক্রিয়া করতে হবে, এবং বিক্রিয়াটা তারপরে কি করতে হবে না, বিক্রিয়ার সমিত যেটা হচ্ছে ব্যালেন্স অর্থাৎ সমতা বিধান, সেই সমতা বিধান করতে হবে। তাহলে এখানে খুবই ছোট বিক্রিয়া হবে। ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে পুড়িয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে Mg আর অক্সিজেনের 2টো পরমাণু O2। এটা বিক্রিয়া করে কি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত MgO। এবার কি করতে হবে, ব্যালেন্স করতে হয়। এখন আমরা যদি সেই ABCD ভেরিয়েবল দিয়ে ব্যালেন্স করতে চাই এই সাধারণ বিক্রিয়ায়, তাহলে ওখানে কিন্তু টাইম অনেক লেগে যাবে। এক্ষেত্রে এমনি আমাদেরকে পরমাণুর সংখ্যা, বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াত পদার্থের পরমাণুর সংখ্যা মিলিয়ে নিলে চট করে হয়ে যাবে। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, অক্সিজেন 2টো আছে, এখানে অক্সিজেন একটা আছে। তাহলে অক্সিজেন 2টো পটানোর জন্য কি করতে হবে, এখানে অবশ্যই 2 দিতে হবে।
তাহলে এখন অক্সিজেন দুটো পটাতে গিয়ে এখানে দেখা গেল যে ম্যাগনেসিয়াম দুটো হয়ে যাচ্ছে, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের জায়গায় আগের দিকে 2 দিয়ে দাও, দেখো সব পড়ে যাচ্ছে, তাহলে সমতা বিধান হয়ে গেল। চলো এরপরে আমরা দেখে নেই। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের দুটো ম্যাগনেসিয়াম পরমাণু আর প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর 24, তাহলে হচ্ছে কত 48। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের সেই একই রকম 2 ইন্টু ম্যাগনেসিয়ামের 24 আর অক্সিজেনের 16 হচ্ছে কত 80। 24 আর 16 40, দুগুণে 80, আর এখানে 48। তাহলে কি লিখবো, যেটা বের করতে বলছে সেটাকে ডান দিকে রাখবো। এখানে দেখো কি বের করতে বলছে, যে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড কোনটা, এটা, তাহলে এর মানটাকে আমরা কি করবো ডান দিকে রাখবো। আর যার সাপেক্ষে বের করবো, কার সাপেক্ষে বের করবো, কার মান দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের মান দেওয়া আছে, তাহলে ওটাকেও আমরা বাম দিকে রাখবো। তাহলে দেখো 48 গ্রাম mg কে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে এটা কিন্তু এক লাইনে লিখতে হবে, 80 গ্রাম mg উৎপন্ন হয়। এখানে হয় লিখে দিলাম। তাহলে 1 গ্রাম mg কে অক্সিজেনে সম্পূর্ণ পোড়ালে ডট ডট করে দিচ্ছি, তাহলে কি হবে 80/48 গ্রাম mg উৎপন্ন হয়। আর চেয়েছে কত 24 গ্রাম, তাহলে 24 গ্রাম mg কে অক্সিজেনে সম্পূর্ণ পোড়ালে তাহলে 80 ইন্টু 24/48 গ্রাম mgও উৎপন্ন হয়। তাহলে কত হচ্ছে 24 দুগুণে 48, তাহলে এটা 40 গ্রাম, 2 40-এ 80, তাহলে 40 গ্রাম mgও। এখানে কিন্তু শেষ হলো না, এরপরে কি করতে হবে না উত্তর লিখতে হবে। চেয়েছে কি কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তা লিখতে হবে অতএব 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। উত্তর লেখার সময় কিন্তু তখন সংকেত লিখবে না, ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লিখবে না। এখানে করার সময় ম্যাগনেসিয়াম অক্সাইডের আমি দেখো সংকেত লিখেছি, কিন্তু যখন উত্তর লিখবে তখন কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লিখবে না। 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে 2016 সালে মাধ্যমিক পরীক্ষায় এই দুটি কোশ্চেন ছিল, আগেরটা দেখলে আর এখন এটা আমি করালাম। এরপরে চলো নেক্সট ইয়ার দেখো 2017 সালে যে কোশ্চেনটা ছিল রাসায়নিক গণনা থেকে, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়াম উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেটের প্রয়োজন হবে। এখন এই রাসায়নিক গণনার অঙ্ক করতে আরেকটা যেটা লাগবে তোমাদের, সেটা কি না বিভিন্ন যৌগের সংকেত। এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। তোমরা এইটা শিখেছিলে যে যৌগগুলোর সংকেতগুলো কিভাবে করতে হয়। তাহলে এখানে দেখো অ্যামোনিয়াম সালফেট আছে আর হচ্ছে কস্টিক সোডা আছে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি না NH4 এর হোল টু SO4, যেটা কিনা সার হিসাবে ব্যবহার করা হয়। তার সঙ্গে কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটা উত্তপ্ত করে বিক্রিয়া ঘটানো হচ্ছে, মানে এটাকে মিশিয়ে দ্রবণ সহ উত্তপ্ত করা হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে না অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, আর জল উৎপন্ন হবে, আর কি না সোডিয়াম সালফেট লবণ Na2SO4। এবার কি করব আমরা ব্যালেন্স করব। দেখো এখানে নাইট্রোজেন কটা আছে 2টো, তাহলে এখানে 2 দাও। সোডিয়াম কটা আছে ওখানে Na2 2টো, তাহলে এখানে 2 দিলাম, তাহলে সোডিয়াম পটে গেল। এরপরে লক্ষ্য আমাদের কি হাইড্রোজেন পটানো। সালফেট মূলক এখানে একটা আছে, এখানেও সালফেট মূলক একটা আছে, তাহলে সালফেট মূলক পটে গিয়েছে। এরপরে আমাদের কি সোডিয়াম পটে গেল, নাইট্রোজেন এখানে 2টো পটে গেছে, হাইড্রোজেন কটা আছে 4 দুগুণে 8টা, 2টো 10টা, এখানে কটা আছে দেখো 3 দুগুণে 6টা, 10টা পটাতে গেলে এখানে কি হবে আরো 2 দিতে হবে, তাহলে হাইড্রোজেন 10টা পটে গেল। এবার অক্সিজেন পটাও, অক্সিজেন এখানে কটা আছে 4টে, 2টো 6টা, আর এখানে অক্সিজেন আছে 2টো, আর এখানে 4টে, 2টো 6টা, তাহলে বিক্রিয়ার ব্যালেন্স হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে বের করতে হবে কি অ্যামোনিয়াম সালফেটের পরিমাণটা। তাহলে এখানে আগে আণবিক ভরটা বের করো, নাইট্রোজেনের 14, হাইড্রোজেন 4টে আছে, তাহলে 1 × 4,
এটা ইন্টু 2 থাকবে, কেন এখানে অ্যামোনিয়াম সালফেটের অ্যামোনিয়ার দুটো অ্যামোনিয়াম অণু আছে, আর সালফারের 32, আর অক্সিজেন কত না 16 ইন্টু 2, তাহলে হচ্ছে কত 14 আর 4 18, 18 দুগুণে 36, তাহলে 36 প্লাস 32, সরি এটা 16 ইন্টু 4 হবে, কেন 4টে অক্সিজেন পরমাণু আছে, 16 4 64, তাহলে 64। তাহলে দেখো এটা যোগ করলে কত হচ্ছে 36 32 আর 64, তাহলে 2 6 4 10 আর 2 12, 2 1 থাকলো, 6 3 9 3 12 একে 13, 132, তাহলে 132। আর কার সাপেক্ষে বের করবো না অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এখানে দেখো 2 ইন্টু নাইট্রোজেন 14, 2টা কেন হলো না দুটো অ্যামোনিয়া অণু আছে, তাহলে 2 ইন্টু নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন 1 ইন্টু 3, কেন 3টে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে 14 দিনে 17 দুগুণে 34, তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে লাগছে কত 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, তাহলে ওটাই আমরা লিখবো। চলো তাহলে 34 গ্রাম NH3 উৎপন্ন করতে কত 132 গ্রাম, আমি সংকেতে লিখছি কেন ভাষাটা অনেক বড় তো, অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল টু SO4 প্রয়োজন। 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত হচ্ছে না 132/34 গ্রাম NH4 হোল টু, আবার বলছে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, আর চেয়েছে কত 6.8 গ্রাম, তাহলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 132 ইন্টু 6.8/34 গ্রাম NH4 হোল টু SO4। তাহলে ক্যালকুলেশন করি, এটা দশমিক তুলে 10 নামিয়ে দাও, 34 দুগুণে 68 হয়ে গেল, আর এটা কত হবে তাহলে 13.2, কেন 2 13.2 হলো না এই শূন্যের জন্য দশমিককে আমি একদিকে বাম দিকে এক ঘরে গিয়ে দিলাম একটা শূন্যের জন্য, তার সঙ্গে 2 গুণ, তাহলে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। তাহলে এখানে উত্তর লিখতে হবে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, অতএব 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। অ্যামোনিয়াম সালফেট কি না অ্যামোনিয়াম সালফেট একটা অজৈব রাসায়নিক সার, নাইট্রোজেন ঘটিত, তোমরা মনে রাখবে এটা সার হিসেবে ব্যবহার করা হয়। এবার অ্যামোনিয়াম সালফেট জমিতে যদি ক্রমাগত প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু জমিতে অম্লত্ব বেড়ে যেতে পারে, তাই জমিতে ক্রমাগত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা উচিত নয়। এখান থেকে কোশ্চিন আসে যে জমিতে ক্রমাগত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে জমির কি ক্ষতি হবে, জমিতে যদি অম্লত্ব বেড়ে যায় তখন সবুজ উদ্ভিদ বা ছোট ছোট চারা গাছ নষ্ট হয়ে যাবে। যাই হোক, তাহলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4 এর হোল টু SO4, এটা মনে রাখবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আজকের কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, আর বেল আইকনটাকে অন করে রাখো, তার কারণ হচ্ছে আমি নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এবং থিওরি বেস প্র্যাকটিক্যাল আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে।